আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গভর্নেন্স ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ ওভারকামিং দ্য ট্রেজেডি অফ দ্য কমন্স নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্য ট্রেজেডি অফ দ্য কমন্স, অর্থাৎ সাধারণ সম্পদের বিপর্যয় এবং কিভাবে ভালো গভর্নেন্স সিস্টেম বা শাসন কাঠামো এই সমস্যার সমাধান করতে পারে। সাধারণ সম্পদ বলতে আমরা বুঝি এমন সব সম্পদ যা সবার ব্যবহারের জন্য উন্মুক্ত, কিন্তু কাউকে বাদ দেওয়া কঠিন। যেমন নদীর পানি, বন বা মাছ ধরার ক্ষেত্র। সমস্যা শুরু হয় তখন যখন প্রত্যেকে নিজের স্বার্থে এসব সম্পদ অতিরিক্ত ব্যবহার করতে থাকে। তখন একে অপরের ক্ষতি হয় এবং শেষ পর্যন্ত পুরো সম্পত্তি নষ্ট হয়ে যায়। একে বলা হয় ট্রেজেডি অফ দ্য কমন্স, যা প্রথম ব্যাখ্যা করেছিলেন গ্যারেট হার্ডিন 1968 সালে সায়েন্স জার্নালে প্রকাশিত প্রবন্ধে। তবে পরবর্তীতে এলিনর ওস্ট্রম দেখিয়েছেন যে স্থানীয় জনগোষ্ঠীও নিজেদের মধ্যে সহযোগিতা ও নিয়ম তৈরি করে এই বিপর্যয় ঠেকাতে পারে, যেমনটি তিনি তার বিখ্যাত বই গভর্নিং দ্য কমন্সে তুলে ধরেছেন। আজ আমরা দেখব কিভাবে সাধারণ সম্পদ ব্যবস্থাপনায় সুশাসনের নীতিমালা, যেমন অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, পার্টিসিপেশন, ফেয়ারনেস, ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস প্রয়োগ করে সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা যায়। এর সঙ্গে আমরা বোঝার চেষ্টা করব পলিসি ফ্রেমওয়ার্কস, ইনস্টিটিউশনাল সাপোর্ট এবং কমন কমিউনিটি পার্টিসিপেশন কিভাবে একসাথে কাজ করে, কমন প্রপার্টি রেজিম গঠন করে, যা সামাজিক ন্যায়, জীবিকা রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ক্লাসের মাধ্যমে আপনারা বুঝবেন টেকসই উন্নয়ন শুধুমাত্র সরকার বা বেসরকারি খাতের দায়িত্ব নয়, বরং এটি একটি যৌথ দায়িত্ব যেখানে স্থানীয় জনগণের জ্ঞান ও অংশগ্রহণ আসল চাবিকাঠি। এখানে আলোচিত হয়েছে কমন প্রপার্টি রিসোর্সেস বা সাধারণ সম্পদ, বা এমন সম্পদের শ্রেণী যেগুলোকে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করা কঠিন এবং যেগুলোর ব্যবহার যৌথভাবে ভাগাভাগি করতে হয়। এসব সম্পদের ক্ষেত্রে এক্সক্লুশন, অর্থাৎ কোনো ব্যবহারকারীকে প্রবেশ বা ব্যবহার থেকে বিরত রাখা অত্যন্ত কঠিন। উদাহরণস্বরূপ, নদীর পানি, বন বা মাছ ধরার এলাকা, এসব সম্পদের ব্যবহার অনেকেই একসাথে করে থাকে। কিন্তু সমস্যা দেখা দেয় যখন প্রত্যেকে নিজের প্রয়োজন অনুযায়ী বেশি ব্যবহার করে, যার ফলে অন্যদের জন্য সম্পদের প্রাপ্যতা কমে যায়। একে বলা হয় সাবট্রাক্টেবিলিটি, অর্থাৎ একজনের ব্যবহার অন্যজনের কল্যাণ হ্রাস করে। এভাবে কমন প্রপার্টি রিসোর্সেস হলো এমন একটি ব্যবস্থাপনা চ্যালেঞ্জ যেখানে ব্যক্তিগত স্বার্থ ও সামষ্টিক কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি। সুশাসন বা গুড গভর্নেন্স দৃষ্টিকোণ থেকে এসব সম্পদের ব্যবস্থাপনা তখনই সফল হয় যখন সমাজের সবাই নিয়ম মেনে, দায়িত্বশীলভাবে এবং সমন্বিতভাবে এই সম্পদগুলো ব্যবহার করে। এই স্লাইডে কমন প্রপার্টির ধারণাটি ব্যাখ্যা করা হয়েছে, যা ট্রেজেডি অফ দ্য কমন্স বা সাধারণ সম্পদের সংকট বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে এমন সব সম্পদ যেগুলোকে ব্যক্তিগত মালিকানা নেওয়া যায় না বা যেগুলোর উপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সেগুলোকে বলা হয় কমন প্রপার্টি রিসোর্সেস, অর্থাৎ এই সম্পদগুলো কারো ব্যক্তিগত নয়, বরং সবার জন্য উন্মুক্ত। যেমন বাতাস, সূর্যালোক, নদীর পানি বা সমুদ্রের মাছ। এই সম্পদগুলোকে ফ্রি গুডস বলা হয়, কারণ এগুলো ব্যবহারের জন্য সাধারণত কেউ মূল্য পরিশোধ করে না। তবে এই মুক্ত ব্যবহারের সুযোগের মধ্যেই সমস্যা তৈরি হয়, কারণ সবাই নিজের মতো করে ব্যবহার করতে চায়, ফলে সম্পদ দ্রুত নিঃশেষিত হয় বা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য সুশাসন বা গুড গভর্নেন্স ও নীতি নির্ধারণের মাধ্যমে এই সম্পদগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন, যাতে ব্যক্তিগত লাভের চেয়ে সামষ্টিক লাভ মঙ্গলের দিকটি অগ্রাধিকার পায়। এখানে ফোর ক্যারেক্টারিস্টিক্স অফ গুডস তুলে ধরা হয়েছে, যা অর্থনীতিতে পণ্যের প্রকৃতি ও তার ব্যবহারের ধরন বুঝতে সাহায্য করে। এখানে দুটি প্রধান মাত্রা ব্যবহার করা হয়েছে: এক্সক্লুডেবিলিটি এবং রাইভালরি, প্রতিযোগিতা বা ভাগাভাগি সীমাবদ্ধতা। এই দুই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে চার ধরনের পণ্যের শ্রেণীবিভাগ করা হয়েছে। প্রথমত প্রাইভেট গুডস, যেমন মোটরবাইক, গাড়ি বা ল্যাপটপ। এগুলো একদিকে এক্সক্লুডেবল, অর্থাৎ যারা দাম দেয় না তারা ব্যবহার করতে পারে না, এবং রাইভাল, কারণ একজন ব্যবহার করলে অন্যজন ব্যবহার করতে পারে না। দ্বিতীয়ত ক্লাব বা টোল গুডস, যেমন নেটফ্লিক্স, আকাশ টিভি বা ক্লাবের ওয়াইফাই। এগুলো এক্সক্লুডেবল হলেও নন রাইভাল, অর্থাৎ একজন ব্যবহার করলে অন্যদের সুযোগ কমে না। তৃতীয়ত কমন রিসোর্সেস, যেমন নদীর পানি, বন বা বিশুদ্ধ বায়ু। এগুলো নন এক্সক্লুডেবল, অর্থাৎ রাইভাল, কারণ সবাই ব্যবহার করতে পারে, কিন্তু অতি ব্যবহারের সম্পদ কমে যায়। শেষত পাবলিক গুডস, যেমন প্রতিরক্ষা ব্যবস্থা, বাতিঘর বা সূর্যালোক। এগুলো নন এক্সক্লুডেবল ও নন রাইভাল, অর্থাৎ কেউ বাদ পড়ে না এবং একাধিক ব্যক্তি একসাথে ব্যবহার করতে পারে। এই শ্রেণীবিন্যাস থেকে বোঝা যায় ট্রেজেডি অফ দ্য কমন্সের মূল সমস্যা দেখা দেয় কমন রিসোর্সেসের ক্ষেত্রে, যেখানে ব্যবহার নিয়ন্ত্রণ না করলে সম্পদ
ক্ষয় বা ধ্বংসের ঝুঁকি তৈরি হয়। তাই সুশাসন ও নীতি নির্ধারণের মাধ্যমে এই ধরনের সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এখানে ট্র্যাজেডি অব দ্য কমন্স বা সাধারণ সম্পদের বিপর্যয় ধারণাটি ব্যাখ্যা করা হয়েছে, যা পরিবেশ, অর্থনীতি ও সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এখানে তিনটি ধাপে দেখানো হয়েছে কিভাবে একটি যৌথ সম্পদ যেমন চারণভূমি, নদী বা মাছ ধরার স্থান অতি ব্যবহারের ফলে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। প্রথমে দেখা যায় যখন সম্পদের ব্যবহার বা ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতার নিচে থাকে, তখন সবাই এর সুফল ভোগ করে এবং সম্পদ টেকসই থাকে। কিন্তু যখন এক বা একাধিক ব্যবহারকারী নিজেদের স্বার্থের সীমার অতিরিক্ত ব্যবহার শুরু করে, তখন সম্পদের গুণগত মান দ্রুত নষ্ট হতে থাকে এবং এর ক্ষতি সকল ব্যবহারকারীর উপর সমানভাবে পড়ে। এই ধাপেই ট্র্যাজেডি শুরু হয়, কারণ প্রত্যেকে নিজের লাভের জন্য কাজ করলেও সমষ্টিগতভাবে সবাই ক্ষতিগ্রস্ত হয়। শেষ ধাপে যদি পরিবেশগত খরচ বা ক্ষয়ক্ষতির দিক বিবেচনায় না নেওয়া হয় এবং সঠিক গভর্নেন্স মেকানিজম বা ব্যবস্থাপনা না থাকে, তাহলে সম্পদ একসময় এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তা আর ব্যবহারের উপযোগী থাকে না। এই পরিস্থিতি এড়াতে প্রয়োজন সচেতন নীতি, জনগণের অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে টেকসই সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করা, যাতে ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য মঙ্গল হয়। এখানে দি ট্র্যাজেডি অব দ্য কমন্স বা সাধারণের বিপর্যয় ধারণাটি ব্যাখ্যা করা হয়েছে, যা পরিবেশ, অর্থনীতি ও সম্পদ ব্যবস্থাপনার এক মৌলিক সমস্যা হিসেবে পরিচিত। এখানে বলা হয়েছে এটি এমন একটি পরিস্থিতি যেখানে একাধিক ব্যক্তি একই সম্পদ যৌথভাবে ব্যবহার করে, কিন্তু প্রত্যেকে নিজের স্বার্থে কাজ করতে গিয়ে সম্মিলিতভাবে সম্পদটিকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। অর্থাৎ সবাই যদি কেবল নিজের লাভের কথা চিন্তা করে, তবে পুরো সমাজই শেষ পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়। উদাহরণস্বরূপ, অতিরিক্ত মাছ ধরা, অতিচারণ বা ভূগর্ভস্থ পানে অতিরিক্ত উত্তোলন সবই ট্র্যাজেডি অব দ্য কমন্সের বাস্তব রূপ। এই ধারণাটি প্রথম বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন গ্যারেট হার্ডিন 1968 সনে, আর পরে এলিনর ওস্ট্রম তার গবেষণার মাধ্যমে দেখান যে স্থানীয় সম্প্রদায় নিজেরাই কার্যকর নিয়ম ও অংশগ্রহণমূলক ব্যবস্থা তৈরি করে এই সমস্যার সমাধান করতে পারে। এই জন্য তিনি 2009 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তার বই গভর্নিং দ্য কমন্সে তিনি প্রথম প্রমাণ করেন সরকারি নিয়ন্ত্রণ বা বেসরকারীকরণের বাইরে থেকেও স্থানীয় জনগণ সহযোগিতা, আস্থা ও সুশাসনের মাধ্যমে সম্পদ টেকসইভাবে ব্যবস্থাপনা করতে পারে। এই উদাহরণগুলো দেখায় যে সুশাসনই হলো সে চাবিকাঠি যা ব্যক্তিগত স্বার্থকে সামষ্টিক কল্যাণে রূপান্তরিত করতে পারে। এখানে সাকসেসফুল কমন প্রপার্টি রেজিমস বা সফল সাধারণ সম্পদ ব্যবস্থাপনার কাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে, যা এলিনর ওস্ট্রম 1990 সালে তার গবেষণায় ব্যাখ্যা করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল কমন প্রপার্টি রিসোর্স বা সিপিআর ব্যবস্থাপনার জন্য কিছু নির্দিষ্ট নকশাগত নীতি, ডিজাইন প্রিন্সিপালস অনুসরণ করা উচিত। প্রথমে সম্পদের সুস্পষ্ট সীমানা, ক্লিয়ারলি ডিফাইন্ড বাউন্ডারিজ নির্ধারণ করা উচিত, যাতে কে ব্যবহার করবে এবং কতটুকু ব্যবহার করবে তা পরিষ্কার থাকে। দ্বিতীয়ত, স্থানীয় প্রেক্ষাপট অনুসারে নিয়ম ও শর্তের সামঞ্জস্য নিশ্চিত করা দরকার। তৃতীয়ত, ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগ, কালেকটিভ চয়েস অ্যারেঞ্জমেন্টস থাকতে হবে, যাতে নীতিগুলো বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হয়। চতুর্থত, পর্যবেক্ষণ ব্যবস্থা বা ইফেক্টিভ মনিটরিং থাকতে হবে, যা স্থানীয় সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। পাশাপাশি নিয়ম না মানলে ধাপে ধাপে শাস্তির ব্যবস্থা বা গ্র্যাজুয়েটেড স্যাংশনস প্রয়োগ করতে হবে এবং বিরোধ দেখা দিলে সহজে প্রবেশযোগ্য বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা বা কনফ্লিক্ট রেজলিউশন মেকানিজমস রাখতে হবে। তাছাড়া সরকারের পক্ষ থেকে জনগণের সংগঠিত হওয়ার অধিকারকে স্বীকৃতি, রিকগনিশন অফ রাইটস টু অর্গানাইজ দিতে হবে। বড় পরিসরে এসব ব্যবস্থাপনা বহুস্তরীয় নেটওয়ার্ক বা নেস্টেড এন্টারপ্রাইজেস কাজ করে, যেখানে স্থানীয় স্তরের ছোট ছোট ইউনিট মূল ভিত্তি গঠন করে। এই নীতিগুলো দেখায় যে সুশাসন কেবল নিয়ন্ত্রণ নয়, বরং অংশগ্রহণ, আস্থা ও সহযোগিতার মাধ্যমে টেকসই সম্পদ ব্যবস্থাপনার পথ তৈরি করে। এখানে প্রপোজিশন অফ ডিভাইজিং কমন প্রপার্টি রেজিমস বা সাধারণ সম্পদ ব্যবস্থাপনা কাঠামো গঠনের প্রস্তাবনা ব্যাখ্যা করা হয়েছে, যা ট্র্যাজেডি অব দ্য কমন্স সমস্যার টেকসই সমাধানের জন্য অপরিহার্য। সফল কমন প্রপার্টি রেজিম বা সিপিআর গড়ে তুলতে প্রথমে প্রয়োজন সামাজিক ও সাংস্কৃতিক সহায়তা বা সোশিও কালচারাল সাপোর্ট, কারণ সমাজের মূল্যবোধ, ঐতিহ্য ও পারস্পরিক আস্থায় যৌথ সম্পদ ব্যবস্থাপনার ভিত্তি তৈরি করে। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক সমন্বয় প্রয়োজন, যাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করে কার্যকর নীতি বাস্তবায়ন করতে পারে। তৃতীয়ত, প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে হবে, যাতে আহ, স্থানীয় জনগণ নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা পায়। পাশাপাশি আর্থিক সহায়তা বা টেকসই ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণ ও বিকল্প জীবিকার
সুযোগ তৈরি করতে অর্থের প্রয়োজন হয়। সর্বশেষে বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা বা কনফ্লিক্ট রেজুলিউশন থাকতে হবে, যাতে ব্যবহারকারীদের মধ্যে মতবিরোধ দেখা দিলেও তা সহজে সমাধান করা যায়। এসব উপাদান একসঙ্গে কাজ করলে স্থানীয় জনগণ নিজেদের সম্পদের দায়িত্ব নিজেরাই নিতে পারে, যা সুশাসনের প্রকৃত চর্চা ও পরিবেশগত ন্যায়বিচারের বাস্তব প্রতিফলন ঘটায়। এখানে স্থানীয় জনগোষ্ঠীর বা ক্রিটিক্যাল রুলস ইন লোকাল কমিউনিটিজের গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা করা হয়েছে, যা ট্র্যাজেডি অব দ্য কমন্স মোকাবেলায় কার্যকর গভর্নেন্স স্ট্রাকচার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, স্থানীয় জনগণ জীবিকার নিরাপত্তা বা লাইভলিহুড সিকিউরিটি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা সরাসরি বন, নদী, জমি বা মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, ন্যায্য প্রবেশাধিকার ও বিরোধ নিষ্পত্তি, অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড কনফ্লিক্ট রেজুলিউশন স্থানীয় পর্যায়ে সামাজিক ভারসাম্য বজায় রাখে, যেখানে সবাই সমানভাবে সম্পদ ব্যবহারের সুযোগ পায় এবং বিরোধ দ্রুত সমাধান করা যায়। তৃতীয়ত, উৎপাদনের ধরন বা মোড অফ প্রোডাকশন বা সম্পদ ব্যবহারের পদ্ধতি স্থানীয় সংস্কৃতি, জ্ঞান ও প্রয়োজন অনুযায়ী গড়ে ওঠে, যা প্রায় বহিরাগত ব্যবস্থার তুলনায় টেকসই হয়। সর্বশেষে সম্পদ সংরক্ষণ বা রিসোর্স কনজারভেশন হলো তাদের অন্যতম প্রধান অবদান, কারণ স্থানীয় জনগণ জানে কিভাবে সম্পদ ব্যবহার করতে হবে যাতে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্ষুণ্ণ থাকে। এইসব ভূমিকা দেখায় যে স্থানীয় জনগোষ্ঠী শুধু সম্পদের ব্যবহারকারী নয়, বরং তারা তার রক্ষকও, আর তাই টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এখানে কমন প্রপার্টি ইনস্টিটিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা সাধারণ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও উন্নয়নের পারস্পরিক সম্পর্ক তুলে ধরা হয়েছে, যা ট্র্যাজেডি অব দ্য কমন্স মোকাবেলা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ দিক। এখানে বলা হয়েছে টেকসই সম্পদ ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিহার্য। এই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে সহায়তা করে না, বরং জনগণের মধ্যে দায়িত্ববোধ এবং সহযোগিতার মনোভাবও গড়ে তোলে। এছাড়া উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণে জনগণের সক্রিয় অংশগ্রহণ বা পপুলার পার্টিসিপেশন ইন ডেভেলপমেন্ট ডিসিশন মেকিং একটি মৌলিক শর্ত, কারণ যারা সরাসরি সম্পদের উপর নির্ভরশীল তাদের মতামতে নীতি প্রণয়নে সবচেয়ে কার্যকর। সর্বশেষে উন্নয়ন পরিকল্পনা বা ডেভেলপমেন্ট প্ল্যানিং প্রণয়নের সময় সাধারণ সম্পদ ব্যবস্থাপনার ধারণা অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যাতে সামাজিক ন্যায়, পরিবেশগত ভারসাম্য ও অর্থনৈতিক টেকসইতা একসাথে বজায় থাকে। সারসংক্ষেপে এই এই স্লাইডটি বোঝায় যে সাধারণ সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠানগুলো শুধু সম্পদ রক্ষা নয়, বরং ন্যায়সঙ্গত ও অংশগ্রহণমূলক উন্নয়নের চালিকা শক্তি হিসাবেও কাজ করে। এখানে গভর্নেন্স ইস্যুস বা শাসন সংক্রান্ত চ্যালেঞ্জগুলো ব্যাখ্যা করা হয়েছে, যা ট্র্যাজেডি অব দ্য কমন্স সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করতে অপরিহার্য। সাধারণ সম্পদ ব্যবস্থাপনা সফল করতে হলে সুশাসনের 6টি মূলনীতি অনুসরণ করতে হয়: অ্যাকাউন্টেবিলিটি, ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি, ফেয়ারনেস বা ইকুইটি, পার্টিসিপেশন এবং ট্রান্সপারেন্সি। অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা নিশ্চিত করে যে সিদ্ধান্ত গ্রহণকারী এবং ব্যবহারকারীরা তাদের কাজের ফলাফলের জন্য দায়বদ্ধ থাকবে। ইফেক্টিভনেস বা কার্যকারিতা বোঝায় এমন শাসন ব্যবস্থা যা বাস্তবে ইতিবাচক ফলাফল আনে এবং পরিবেশ ও সমাজে উন্নতি ঘটায়। ইফিসিয়েন্সি বা দক্ষতা নিশ্চিত করে যে সম্পদ ও সময়ের সঠিক ব্যবহার হচ্ছে, যাতে অপচয় না হয়। ফেয়ারনেস বা ইকুইটি, ন্যায়পরায়ণতা ও সমতা স্থানীয় জনগণের মধ্যে সম্পদের সুষম বন্টন ও ন্যায্য সুযোগের নিশ্চয়তা দেয়। পার্টিসিপেশন বা অংশগ্রহণ জনগণের মতামত ও অভিজ্ঞতা নীতি ও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে, যা নীতিকে আরও বাস্তবসম্মত করে তোলে। সর্বশেষে ট্রান্সপারেন্সি নিশ্চিত করে যে সব সিদ্ধান্ত কার্যকর, উন্মুক্ত ও জনসাধারণের কাছে জবাবদিহিমূলক থাকে। এই নীতিগুলো 3টি স্তরে কার্যকরভাবে প্রয়োগ করতে হয়: পলিসি অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্কস, প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং প্রসেস এবং ইমপ্লিমেন্টেশন অ্যান্ড এনফোর্সমেন্ট। সুশাসনের এই কাঠামোই সাধারণ সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও পরিবেশগত ন্যায়বিচারের প্রতিষ্ঠার মূল ভিত্তি। এখানে কতগুলো রেফারেন্স আছে, রেফারেন্সগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আমার আলোচনাটি আরো অনেক বেশি বোধগম্য হবে আপনাদের কাছে। সার্বিকভাবে দেখা যায় ট্র্যাজেডি অব দ্য কমন্স কোনো অনিবার্য বাস্তবতা নয়, এটি সামাজিক সংগঠন, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত এবং কার্যকর প্রশাসনের মাধ্যমে মোকাবেলা করা যায়। ইলিনর ওস্ট্রোমের ডিজাইন প্রিন্সিপালস প্রমাণ করেছে যে যদি সমাজের সদস্যরা স্পষ্ট নিয়ম, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং ন্যায্য শাস্তিমূলক ব্যবস্থা গড়ে তোলে, তাহলে তারা নিজেরাই সম্পদ টেকসইভাবে ব্যবহার করতে পারে। তাই ভালো গভর্নেন্স মানে শুধু আইন প্রয়োগ নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া যেখানে স্থানীয় জনগণ পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকে। এই সুশাসনের 6টি মূলনীতি: অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, পার্টিসিপেশন, ফেয়ারনেস, এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস যদি প্রতিটি ধাপে নিশ্চিত করা যায়, তবে সাধারণ সম্পদ যেমন বন, নদী বা সামুদ্রিক সম্পদ দীর্ঘমেয়াদে সুরক্ষিত থাকবে। অর্থাৎ সমাধানটা কোনো
একক কর্তৃপক্ষের হাতে নয়, বরং সমাজের ভেতরে থাকা সহযোগিতার সংস্কৃতি, আস্থা ও দায়িত্ববোধই হলো প্রকৃত শক্তি। উন্নয়ন পরিকল্পনায় তাই কমন প্রপার্টি ইনস্টিটিউশনকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা জরুরি, যাতে জনগণ শুধু উপকারভোগী নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের অংশ হয়। আমরা যখন এই নীতিগুলো বাস্তবে প্রয়োগ করতে পারবো, তখন এই ট্র্যাজেডি শব্দটি সাস্টেনেবিলিটিতে রূপ নেবে, আর তখন এই সত্যিকার অর্থে পরিবেশ ও উন্নয়নের ভারসাম্য অর্জন সম্ভব হবে। আজকে এতটুক পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করুন। আমি এই বলে আজকের ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।